পূর্ব বাংলার মানুষের মাতৃভাষা বাংলা, মূলত সেখান থেকে বাংলা একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার সূত্রপাত। বলা চলে 1955 সালের 3রা ডিসেম্বর জন্ম নেওয়া বাংলা একাডেমি মহান ভাষা আন্দোলনের ফসল। আজকের এই দিনে প্রথমেই ভাষা আন্দোলনের সেই সব অমর শহীদদের পূর্ণ স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যাদের স্মৃতিকে অস্তিত্বে ধারণ করে বাংলা একাডেমির জন্ম। শুধুবৃন্দ, মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের পূর্ণ স্মৃতির প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলা একাডেমি আয়োজিত 69তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাই। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির শ্রদ্ধেয় সভাপতি, বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানে বাংলা গবেষণালয় সংক্রান্ত বিচিত দুর্ভাবনা শীর্ষক প্রতিষ্ঠা বার্ষিকী বক্তৃতা প্রদান করবেন শিক্ষাবিদ, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বর্তমানে গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ভাষা বিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসম। সুধীবৃন্দু, এবার প্রথমেই আমরা জুলাই গণ অভ্যুত্থান 2024-এর উপর নির্মিত একটি 8 মিনিটের ডকুমেন্টারি দেখব। আবু সাঈদের প্রসারিত 2 হাত যেন এক অলঙ্ঘনীয় পর্বত। কোনো বর্গীর সাধ্য নেই যেটা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে স্পর্শ করতে পারে। জুলাইয়ের পর থেকে বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করেন। কখনো আবার নির্বাক দাঁড়িয়ে থাকেন। উনি সামনের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু আসলে কোনো দিকেই তাকান না। যেসব রাস্তা দিয়ে ওনার ছেলে হাঁটতো, ওইসব রাস্তায় উনি দাঁড়ালে উনি ওনার ছেলের রূপ পান। আমার ছেলের মৃত্যু অবস্থায় তখন দাফন দিতে নিয়ে যাবে, এর আগে দেখছি যে হাসতেছে, সে হাসতেছে, হাসি মুখ অবস্থা। ইভেন্টের কাজ করতো, শুধু বাজারে কিভাবে একটু সাহায্য করে, কোনো আজে বাজে আড্ডাতে ছিল না। ওই সারাদিন শুধু কলেজ থেকে আসা ও একটু করে বিকেল বেলা একটু বন্ধু বান্ধব নিয়ে ক্রিকেট খেলতো, ক্রিকেটের পাগল। আমার পায়ের পাতা আছে এরকম একটা অনুভূতি হতো, কিন্তু আমি যখন হাত দিতাম তখন থেকে আমার পায়ের পাতা নেই, এরকম একটা প্রচুর অনুভূতি হতো। আমি অনেক কান্না করতাম। এই ব্যথার চেয়ে আমার ওই অনুভূতিগুলো আমার বেশি হতো যে আমার পা আছে, আমি যখন হাত দিই তখন থেকে আমার পা নাই। এই হসপিটালে আমি অল্প কিছুদিন হলো আসলাম। পা নিয়ে নতুন ভাবে হাঁটা শিখতে আসছি, মানে ছোটকালে যেভাবে হাঁটা শিখেছে মা, ওই রকম এখানে হাঁটা শিখাচ্ছে আর কি। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই।
আনাস আমার সন্তানের বুকে গুলি লাগছে। প্রিয় বাবা আসলে আমাদের একটা কিছু না কিন্তু চকলেট নিয়ে আসছে। প্রিয় বাবা নাই বাড়িতে, তখন বাইরে গেছে আর পুলিশ এসে ওকে গুলি মেরে গেছে। আই মিস ইউ প্রিয় বাবা। চেম্বারের মধ্যে বক্তব্য দিছিল যে আমরা কোন সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায় বলে বলা করার পরে মমিন বগুয়া ওই ছাত্রলীগের যারা ছিল তাই সেই গলাশি দিতেছিল, গালমুখ থাপড় মারছে। এখন ওই জন্যই আর জেদ ধরে শহীদ হলো কি এখন ওটার ব্যাখ্যাটা আর আমি জানি না। ঘুমাইতে পারে না, তখন আবার বাড়িতে ওই করে ফ্লাট করে ঘুমিয়ে গিয়ে আবার নিয়ে কোলে যখন দেখেছি এখানে সবসময় ভাইয়া পড়াশোনা করতো, এই বিছানাতে থাকতো। এখন যখন কেউ নাই তখন একটা শূন্যতা কাজ করে মনের মধ্যে, খারাপ লাগে যখন দেখেছে ভাইয়া এই রুমে নাই। এই ছবিটা 18 জুলাই আমার আন্টি নাজিয়া খান ফেসবুকে পোস্ট করেছিল। আজ কতদিন আমার ছেলে আমার মা কই না, আমার মুখ হয় না, কয় না আমার বাপ বেড়ে দেয়। আমার সন্তানদের যারা যেভাবে মারছে আল্লাহ তাদের বিচার করুক। আমি সরকারের কাছে বিচার চাই, জনগণের কাছে বিচার চাই। আমার সন্তানদের মারছে, হাজার হাজার মায়ের বুক খালি করছে, যে কালি করছে তারও বিচার করুক আল্লাহ। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি আর আমার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নুলুখানি, গোলা ভরা ক্ষেতের ফসল, সাজানো ফুলদানি। হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে। বাংলাদেশের বুকের উপর চেপে বসা 36 ডিগ্রি ভারী আমরা নিতে পারছি না। একবার ভাবে চলেন 16 বছরে কত বড় ভার হয়ে এটা আমাদের বুকের উপর বসেছিল। এই ভারই আমাদের শক্তি দিক সংস্কার করে নতুন বাংলাদেশ করার। গভীর শ্রদ্ধা। মাননীয় প্রধান অতিথি শ্রদ্ধেয় মূল
সুধীবৃন্দু, সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমরা মূল অনুষ্ঠান শুরু করছি। শুধু আমাদের আজকের এই অনুষ্ঠানটি একই সঙ্গে বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সুধীবৃন্দু, আমরা বাংলা একাডেমির সদ্য প্রয়াত সাবেক সভাপতি ও সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদের স্মৃতির প্রতি এই মঞ্চ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সুধীবৃন্দু, এবার বই এবং ফুল উপহার দেয়া হবে মাননীয় উপদেষ্টাকে। এগুলো তার হাতে তুলে দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়। প্রথমেই ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়। মাননীয় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। এবার তার হাত সুধীবৃন্দু, এবার স্বাগত ভাষণ। আমি বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমকে স্বাগত ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাই। বাংলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী বক্তৃতা অনুষ্ঠানে মাননীয় সভাপতি, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী, আজকের মূল বক্তা বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা, এবং এখানে উপস্থিত বাংলা একাডেমির বর্তমান এবং বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা কর্মচারী, সবাইকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাই, এই অনুষ্ঠানে স্বাগত জানাই। বাংলা একাডেমি এই বিষয়ে আমি খুব কম লোকের ভিন্ন মত দেখেছি যে অন্তত প্রতীকী তাৎপর্যে বাংলাদেশে হয়তো এই ধরনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রেখাপাত করে কিংবা আগ্রহ এবং উদ্দীপনা তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা ব্যতিক্রম। এর কারণ আমরা জানি যে বাংলাদেশের জাতীয়তাবাদী ইতিহাসের সঙ্গে বাংলা একাডেমির অঙ্গাঙ্গী যোগ আছে। তদুপরি রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্রের যথার্থ কায়দায় প্রকাশের জন্য ভাষা, ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের যে ব্যাপারগুলো প্রধানত প্রয়োজন পড়ে, বাংলা একাডেমি যেহেতু সেগুলো নিয়েই কাজ করে, ফলে মানুষের আগ্রহের এবং আকাঙ্ক্ষার একটা কেন্দ্রবিন্দুতে সবসময় বাংলা একাডেমি অবস্থান করে। আমরা যারা এখানে কাজ করি, যারা নিয়মিত কাজ করেন কিংবা আমরা যারা কিছু সময়ের জন্য এখানে যুক্ত হয়েছি বা হই, তাদের সবার জন্য নিশ্চয়ই এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা যে তারা জনমানুষের এরকম আগ্রহের একটা কেন্দ্রে অবস্থান করেন এবং তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করেন। বাংলা একাডেমি একটা অত্যন্ত সক্ষম এবং সমর্থ প্রতিষ্ঠান। তার যথেষ্ট পরিমাণ অবকাঠামো আছে, তার নানা অংশ, জনবল এবং নানান ধরনের অভিজ্ঞতায় যথেষ্ট পরিমাণে স্বয়ংসম্পূর্ণ, এবং যে কাজগুলো তার করার কথা সেই কাজগুলো করার যথেষ্ট সক্ষমতা বাংলা একাডেমির আছে। কিন্তু কখনো কখনো অতিরিক্ত রাষ্ট্রীয় চাপের কারণে, কখনো কখনো দলীয় আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার
বাধ্যবাধকতার কারণে বাংলা একাডেমি হয়তো সবসময় জনমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী তার দায়িত্ব পালন করতে পারেনি, অথবা কখনো কখনো পারে না। আমরা এই মুহূর্তে এক সম্পূর্ণ ভিন্ন রকম রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছি। আমরা শিক্ষার্থী জনতার অভ্যুত্থান 2024 পরবর্তী এমন এক বাংলাদেশে আছি যখন নানান ধরনের দ্বিধা দ্বন্দ্ব আছে, নানান ধরনের ঝুঁকির মধ্যে আমাদের জনমানুষ আছে, কিন্তু একই সঙ্গে এক অপার সম্ভাবনার মধ্যেও আছে। এই সম্ভাবনার মধ্যে কিংবা বর্তমান পরিস্থিতির মধ্যে বাংলা একাডেমিও ঠিক অনুরূপ সম্ভাবনার মধ্যে বিদ্যমান আছে। আমরা এই মুহূর্তে সবচেয়ে ভালোভাবে হয়তো ওই পরিকল্পনাগুলো করতে পারি যে পরিকল্পনাগুলো বাংলা একাডেমির দায়িত্ব এবং কর্তব্য হিসেবে জনমানসে বিদ্যমান আকাঙ্ক্ষা পরিপূরণে সমর্থ হবে। আমাদের এখানে আজকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা উপস্থিত আছেন। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথাবার্তা সূত্রে জানি যে বাংলা একাডেমি যাতে সম্ভব সর্বোচ্চ সক্রিয়তায় তার এই কাজগুলো করতে পারে সেই জন্য তিনি সহায়তা দানে বদ্ধপরিকর। এবং আমাদের যে স্বাভাবিক কাজকর্ম সেগুলোতে আমরা গতিশীলতা আনতে চাই। আমাদের যে প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক কিছু সংকট রয়ে গেছে, তৈরি হয়েছে অনেক বছর ধরে, আমরা সেগুলোর যথাসম্ভব নিরাকরণ করতে চাই এবং এই ব্যাপারগুলোকে অপেক্ষাকৃত কমিয়ে এনে সংগঠক হিসেবে বাংলা একাডেমির ভূমিকাকে অপেক্ষাকৃত গৌণ করে বাংলা একাডেমির যে প্রধান কাজগুলো সেগুলোকে যাতে আমরা একটা দৈনন্দিন স্বাভাবিক কর্মকাণ্ডের অংশ করে তুলতে পারি সেজন্য প্রয়োজনীয় কাজ আমরা দ্রুত শুরু করতে চাই, দ্রুত এটার একটা কাঠামো প্রস্তুত করতে চাই। আমি আশা করছি বাংলা একাডেমিতে যারা কর্মরত আছেন, যারা অনেক দিনের অভিজ্ঞ এবং যারা নতুন কাজ শুরু করেছেন, তারা প্রত্যেকেই বাংলা একাডেমির এই 69তম জন্মদিনে নতুনভাবে বাংলা একাডেমিকে উপলব্ধি করতে পারবেন এবং নতুন রাষ্ট্রীয় অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন বাংলা একাডেমির স্বপ্ন এবং পরিকল্পনা যা আমরা করছি তার সঙ্গে সমান্তরালে অগ্রসর হবেন। আমি এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবাইকে স্বাগত জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। সমাগত সুধীজন, 21 দফা কর্মসূচিতে পূর্ব বাংলার জনগণের কাছে আমরা যেসব প্রতিজ্ঞা করিয়াছিলাম আজ তাহারই একটি ওয়াদা পালনের জন্য আমরা এখানে সমবেত হইয়াছি। 4.5 কোটি পূর্ব বঙ্গবাসীর মাতৃভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা এবং তাহাকে উপযুক্ত মর্যাদায় প্রতিষ্ঠিত করার যে সর্বজনীন দাবি, মূলত তাহা হইতে বাংলা একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা জন্ম লইয়াছে। বাংলা একাডেমি প্রতিষ্ঠা পূর্ব বাংলার ভাষার শাশ্বত দাবি ও ঐতিহাসিক ভাষা আন্দোলনেরই প্রথম বাস্তব স্বীকৃতি। যাহাদের মহান ত্যাগে এই দাবি অপ্রতিরোধ্য হইয়া উঠিয়াছে, আজিকার এই দিনে সকলের আগে আমরা তাহাদের স্মরণ করিতেছি শ্রদ্ধাবনত চিত্তে। সুধীবৃন্দ, আজ থেকে 69 বছর আগে 1955 সালের 3রা ডিসেম্বর বর্ধমান হাউসের সামনের প্রাদেশিক প্রধানমন্ত্রী আবু হোসেন সরকার তাঁর ভাষণে এই কথাগুলো বলেছিলেন। সুধীবৃন্দ, এখন বাংলা গবেষণালয় সংক্রান্ত বিচিত দুর্ভাবনা শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা প্রদান করবেন শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, ভাষা বিজ্ঞানী, বর্তমানে গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনসুর মুসা। আমি তাঁকে বক্তৃতা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাই। বাংলা একাডেমি আমার অত্যন্ত প্রিয় একটি প্রতিষ্ঠান।
আজকে এই প্রতিষ্ঠানের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাকে কিছু বলার জন্য অনুরোধ করাতে আমি বাংলা একাডেমির মহাপরিচালক এবং কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ। আমি প্রথমে একটু ধন্যবাদ জানাতে চাই, আমার যে শিরোনামে কথাটা বলার আমি একটা শিরোনামটা দেওয়া হয়েছে, সেটা যথাযথভাবে তারা মানে লিখতে পেরেছে। আমার ভয় ছিল বিচিত্রকে না তার বিচিত্র করে দেয়, যেটা সব সময় হয় আর কি। বিচিত্র দেখলে তো এই শব্দটা খুব প্রচলিত না, এটা হলো অপ্রচলিত শব্দ। তবে আমার গুরু অধ্যাপক আহমদ শরীফের একটা প্রবন্ধের বই আছে বিচিত্র, তার অর্থটা কি আপনারা দেখে নেবেন, আমি সেটা বলবো না। আমি আজকে যে আমাদের প্রধান অতিথি মাননীয় সভাপতি আমার অত্যন্ত প্রিয়জন এবং আমার যিনি আজকে প্রধান অতিথি হয়ে এসেছেন তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন আশা করি। আমি কথা না বাড়িয়ে আমার বক্তব্য শুরু করছি। সমাগত সুধীজন, আমি খুব আস্তে আস্তে পড়বো এই কারণে যে আপনারা যেন আমার সাথে পড়তে পারেন। প্রতিষ্ঠাকাল থেকে 1985 পর্যন্ত কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণী জনাব বশির আল হেলাল বাংলা একাডেমির ইতিহাস শীর্ষক গ্রন্থে প্রদান করেছেন। আমি সেই ইতিহাসের আলোচনা করব না। বাংলা একাডেমির 40 বছর পূর্তি উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয় 1996 খ্রিস্টাব্দে। এই স্মারকগ্রন্থে পূর্ববর্তী সকল পরিচালক, মহাপরিচালক ও সভাপতি বৃন্দের গুরুত্বপূর্ণ রচনা ও স্মৃতিকথা সংকলিত হয়েছে। সুতরাং বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্রবর্তনায় বাংলা গবেষণাগার প্রতিষ্ঠার কথাই বলা হয়েছিল। তবে আলোচনার বিষয়ও আছে, সমালোচনার বিষয় আছে এবং নিন্দা করার বিষয় আছে। আমি নিন্দা করব না, কারণ আমি তো এর সঙ্গে বাংলা গবেষণার কথা বলা হয়েছে, কিন্তু বাংলা কি গবেষণা এটি কিন্তু বলা হয়নি। তাইলে বাংলা মানে বাংলা ভাষা, বাংলা মানে বাংলা সাহিত্য, বাংলা মানে বাংলা ইতিহাস, ঐতিহ্য কিংবা সংস্কৃতি, তার মানে সবই বাংলা। কোনটা বাংলা কোনটা কি আলাদা করে বাংলা একাডেমিকে দেওয়া হয়নি, সেজন্য বাংলা একাডেমি সব কাজই করে। 2, বাংলা গবেষণা সূত্রপাতের আনন্দ বাংলা একাডেমির প্রাপ্য। বাংলা গবেষণার কিন্তু ঐতিহ্য বাংলাদেশে ছিল না, পূর্ব বাংলায় ছিল না। আর এমনিতেই আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে এই বিজ্ঞান ভিত্তিক গবেষণার প্রবণতা ইদানিং কম, আগে কিন্তু ছিল বিজ্ঞান ভিত্তিক গবেষণা। তবে বঙ্গদেশে বিজ্ঞান ভিত্তিক গবেষণার সূত্রপাত হয়েছিল উইলিয়াম জোন্স 1776 থেকে। এশিয়ার মানুষ ও প্রকৃতি, এশিয়ার মানুষ ও প্রকৃতি। মানুষ বলতে কি বোঝায়? সব ধর্ম, বর্ণ, কর্ম, নৃগোষ্ঠী সবটা বোঝায়। আর প্রকৃতি বলতে তো এখন যে গাছপালা থেকে পোকামাকড় থেকে যা কিছুই আমাদের চারদিকে আছে সব। অর্থাৎ এশিয়ার মানুষ ও প্রকৃতি সম্পর্কে ইউরোপীয়রা জানতে চেয়েছে বলেই এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা। আরও পরবর্তীকালে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা করে গবেষণার ঔপনিবেশিক অভিজ্ঞানকে দেশীয় অভিজ্ঞানে রূপান্তর করা হয়। যখন বাঙালিরা টের পেল যে এই যে গবেষণাটা এটা ঔপনিবেশিক প্রশাসনের স্বার্থে করা হচ্ছে, তখন তারা এটাকে তার
পরিচয় করে এই যে বঙ্গীয় সাহিত্য পরিষদ নামটাই করেছে ওই ইংরেজির পরিবর্তে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। এখন ভাষা আন্দোলন। বাংলা একাডেমি একসময়ে বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস রচনায় সম্পৃক্ত ছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস রচনায় তথ্য সংগ্রহ করেছিল। সম্প্রতি দেশে একটি উত্তরের আন্দোলন নামে অভিহিত করা হয়েছে। আপনারা তার দেখেছেন, একটু আগে তার ডকুমেন্টারি দেখেছেন। এই সূত্রে সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার আরো বহুবিধ সংস্কারের ধারণা প্রতিনিয়ত আলোচিত হচ্ছে। যেটা এখনো আলোচনায় উক্ত হয়নি তা হচ্ছে সব সংস্কার আছে, এমন কোন সংস্কার নাই যেটা করতে গেলে আপনার ভাষার দরকার নেই। যেমন সংবিধান যদি সংস্কার করতে চান তাহলে সাংবিধানিক ভাষার প্রয়োগ যোগ্যতার কথা আছে। সংবিধান লেখা হয়েছিল সাধুরীতিতে। সংস্কার করে কি তাতে চলতি রীতি ব্যবহার করা হবে? আইনের ভাষার প্রশ্ন আছে, চিকিৎসার ভাষার কথা আছে, উচ্চশিক্ষার ভাষার কথা আছে, তোষামতের ভাষার কথা আছে, গালাগালির ভাষার কথা আছে, কথা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদির ভাষার কথা। ভাষার বহু বিচিত্র, চেতনাগত বৈষম্যের কথা। আমাদের রাষ্ট্র সমাজে দেশে নানাবিধ বৈষম্য আছে। সবচেয়ে বড় কথা, মানুষের চেতনাগত বৈষম্য অত্যন্ত প্রকট। এই চেতনাগত বৈষম্য বাংলা একাডেমির ইতিহাসেও আছে। বৈষম্য নেই কোথায় সেটা পাওয়াই সমস্যা। এই ধরনের বিষয় নিয়ে গবেষণা হতে পারে। ধরুন বাংলা একাডেমির নাম নিয়ে চেতনাগত ভিন্নতা। এক সময় লেখা হতো বাংলা একাডেমি ও দিয়ে, তারপর মোকে বর্জন করে করা হলো অনুস্বর দিয়ে। তারপর ছিল দীর্ঘইকার পরিবর্তন করে হ্রস্বইকার। একটু টিপ্পণী ঘাটি, আমি যে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলাম সেটা কিন্তু দীর্ঘইকার। এখন কিন্তু আপনারা লিখেছেন আমি এই হ্রস্বইকারের না, আমি তো দীর্ঘইকার ছিলাম। এগুলি হলো সমস্যা। তো এগুলি আমরা সৃষ্টি করে নেই, এগুলি সৃষ্টি হয়েছে আমাদের চেতনাগত বৈষম্যের কারণে। এই প্রবণতা এই পরিবর্তনের ফলে একাডেমির লাভ ক্ষতি কি হলো তা কিন্তু বিবেচনার বাইরে রয়ে গেল। দীর্ঘইকার চেয়ে হ্রস্বইকার হলো, তাতে লাভ হলো কি? আপনার এই লাভটা আমাকে বোঝাবে। পরিবর্তন হলো স্থৈর্যের বিপরীত একটা প্রপঞ্চ। পরিবর্তনটা হচ্ছে স্থির নাই, অস্থির। এটা মানসিক অস্থিরতা। এই প্রবণতার প্রয়োগ বাংলা একাডেমিকে অজান্তে অনেক ক্ষতির কারণ ঘটিয়েছে। এ নিয়ে বিস্তর গবেষণা হতে পারে। একাডেমির কথা, বাংলা একাডেমি অংশ নিয়েও অনেকের মাথা ব্যথা ছিল। একাডেমি বাংলা নয়, বিদেশি শব্দ, এই হলো যুক্তি। প্রকৃতপক্ষে এটা ইংরেজিও না, এটা ইতালিয়ান রেনেসাসের চেতনায় সমৃদ্ধ। ফ্লোরেন্সে ফ্লোরেন্টাইন বিদ্যান মন্ডলীর প্রতিষ্ঠিত একাডেমিয়া ডেল্লা ক্রুস্কা, এটাই হচ্ছে পৃথিবীর প্রথম এই ভাষা পরিকল্পনার সংস্থা। ডেল্লা ক্রুস্কা প্রতিষ্ঠিত হয়েছিল 1583 খ্রিস্টাব্দে। আমার পূর্ববর্তী যারা বক্তৃতা দিয়েছেন এখানে স্মারক বক্তা, তাদের আমি দেখতে পাচ্ছি তারা ফরাসি একাডেমি পর্যন্ত গিয়েছেন,
কিন্তু ফরাসি একাডেমির আগেই কিন্তু ডেল্লা ক্রুস্কা প্রতিষ্ঠিত হয়েছে এবং ডেল্লা ক্রুস্কার থেকেই কিন্তু ফরাসি একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। এই কথাগুলো আপনাদের জানা দরকার। কি উদ্দেশ্য করা হয়েছিল? উদ্দেশ্য ছিল ইতালিয়ান ভাষার শুদ্ধতা সংরক্ষণের চেষ্টা। এই মর্মে অভিধানও প্রণীত হয়েছিল। আচ্ছা, একাডেমির বইয়ের তাৎপর্য, তাৎপর্য মানে অনেকে কিন্তু এটা ভাস্কর্য করে বলে, না, এটা তাৎপর্য মানে তস্কর, অর্থাৎ পাইরেসি। এখানে আমাদের প্রকাশকদের কেউ কেউ আছেন, তারা পাইরেসি জিনিসটা কি ভালো বোঝেন। বাংলা একাডেমি বই প্রকাশ করে, সেই সব বইয়ের মধ্যে যেগুলো খুব প্রচলিত, যেমন বাংলা একাডেমি ডিকশনারি, সেগুলো তাৎপর্যের শিকার হয়। কারা সেই সব তস্কর, অর্থাৎ ইংরেজিতে বললে পাইরেট, অনেক সময় আমরা বাংলা বুঝি না, তস্কর বললে বুঝি না, কিন্তু পাইরেট বললে বুঝি। আচ্ছা, তো তারা কারা সে সম্বন্ধে গবেষণা হতে পারে। বাংলা একাডেমির ভেতরের লোক আর বাইরের লোক কিভাবে সিন্ডিকেট বানায় তাও জানার বিষয়। এতে বাংলা একাডেমির আর্থিক ক্ষতির কারণ ঘটে বলেই বিষয়টি অনুধাবন করা প্রয়োজন। যদি ভবিষ্যতে পাইরেসি বন্ধ করে বাংলা একাডেমি লাভবান হতে পারে, আর্থিক দিক দিয়ে স্বনির্ভর হতে পারে, মন্দ কি? একাডেমির আর্থিক নির্ভরশীলতা, এখানে মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন, আপনারা অবগত আছেন, বাংলা একাডেমি অসহায়ভাবে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানের উপর নির্ভরশীল একটি প্রতিষ্ঠান। এই সময় না, আগে থেকে, আমি আমার সময় সরকার দয়া পরবশ হলে বাজেট বৃদ্ধি করে অনুকম্পা প্রদর্শন করে, না হলে আর্থিক কষ্ট পায় বাংলা একাডেমি। তাই বাংলা একাডেমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের গবেষণা কর্মসূচিকে পদ্ধতিগতভাবে চালিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা করা যেতে পারে। শাখা এবং প্রসার ও গণদাবি, বাংলা একাডেমির অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা অনেকেই জানেন। সেগুলো কি কারণে বন্ধ হয়ে গেল তা আমার জানা নেই। হয়েছিল গণদাবিতে, কিন্তু গণদাবি মানতে গিয়ে বাংলা একাডেমির আর্থিক ব্যবস্থাপনা লেজে গোবর অবস্থায় পড়ে গিয়েছিল। একবার একজন অর্থমন্ত্রী বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালককে ধমক দিয়ে বলেছিলেন, বাজেট বৃদ্ধি, যা দিয়েছি তাই খরচ করতে পারেন না, আর বেশি চাইলে যা দিয়েছি তাই বন্ধ করে দেব। বেচারি মহাপরিচালক চুপচাপ চলে এসেছিলেন। সেই জন্য বাংলা একাডেমির স্বনির্ভর হওয়া প্রয়োজন নয়। তন্ত্র আর বাদ, বাংলাদেশে নানা রকমের তন্ত্র প্রচলিত আছে। কয়েকটি তন্ত্রের নাম বলি, যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধনতন্ত্র। এই তন্ত্রগুলো সম্পূরক নয়, একটা আরেকটার পরিপূরক নয়, সাংঘর্ষিক। ফলে সংঘর্ষ কিংবা সংঘাত লেগেই থাকে, মানে একটা তন্ত্রের সাথে আরেকটা তন্ত্রের সবসময় গোলমাল লেগে থাকে। এই সংঘর্ষের অবকাশে এক নায়ক তন্ত্র বলে আর এক তন্ত্র আবির্ভূত হয়। আইয়ুবের সামরিক শাসনকাল থেকে এরশাদের শাসনকাল পর্যন্ত এই চিত্র দেখা গেছে। তন্ত্র আরেক রূপ আছে, সেটি হলো বাদ, যেমন একেশ্বরবাদ, নিরীশ্বরবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, মাওবাদ, আরো ছিল মুজিববাদ। একসময়ে স্লোগান শুনেছিলাম, বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ, মুজিববাদ। এর উপর বেশ কিছু বই লেখা হয়েছিল। আমাদের একজন রাজনীতি ভাবককে বলা হতো কাপালিক। আমাদের রাজনৈতিক জগতে একজন কাপালিক ছিল, উনি মারা গেছেন সম্প্রতি।
কাপালি শব্দটি বেশ পুরাতন। চর্যাপদে আছে তোলো ডম্বি হাও কাপালি। এই কাপালিকেরা নাকি হাড়ের মালা পরিধান করত, হাড়ের মালা পরিধান করত। কথাটার মানে হলো মানুষের হাড় দিয়ে মালা করত। দেখেন এখনো মানুষের হাড় দিয়ে কি হয় দেখেন মাঝে মাঝে। বাংলা একাডেমির একজন মহাপরিচালক নতুন চর্যাপদ আবিষ্কার করেছেন, এটা আপনারা জানেন। জাপানে গিয়ে নেপালে গিয়ে নতুন চর্যাপদ তিনি আবিষ্কার করেছেন। বাংলা একাডেমির একজন প্রাক্তন মহাপরিচালক, বাংলা একাডেমির একজন কর্মকর্তা এদিকে মনোযোগ দিয়েছেন। সুতরাং ব্যাপক গবেষণা করে শতবর্ষ আগে আবির্ভূত চর্যাপদাবলীর অর্থানুসন্ধানের কাজ চলতে পারে, বিশ্লেষণের কাজ চলতে পারে। এক সময়ের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি হাবিবুর রহমান, তিনি বাংলা একাডেমির বাংলা ভাষায় মিত্রাক্ষর ও অমিত্রাক্ষরের একাধিক বই লিখেছেন। তিনি বাংলা একাডেমির মহাপরিচালকের একটা উপকার করেছিলেন, সেটা উপকার স্বীকার করা দরকার, সেই জন্য আমি কথাটা বলছি। সেটা হচ্ছে একাডেমির এক মহাপরিচালক দেখলেন একাডেমিতে একটি নজরুল মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, কিন্তু নজরুল মঞ্চে নজরুলের কোনো ভাস্কর্য নেই। তাহলে লোকে নজরুলকে দেখবেন কি করে? কিন্তু সিদ্ধান্ত হলো নজরুলের একটা ভাস্কর্য নির্মিত হবে। এখন যেটা নজরুলের ভাস্কর্যটা আপনারা দেখতে পান, সেটা করতে গিয়ে দেখা গেল কিছু লোক ভাস্কর্যকে মূর্তি বলে ভুল ব্যাখ্যা দিচ্ছে। একজন তো আলোচনা করতে গিয়ে বলেই ফেললেন, এই মূর্তি আমরা বোমা মেরে উড়িয়ে দেব, গুড়িয়ে দেব, গুড়িয়ে দিয়ে শেষ করে ফেলব। মহাপরিচালক ভাবলেন নজরুল ভাস্কর্য এমন ভাবে তৈরি করতে হবে যাতে বোমা মেরে উড়িয়ে দেওয়া না হয়। এই ভাস্কর্য যেন নিখুঁত হয়, কিন্তু সেই জন্য ব্যবস্থা ও সতর্কতা অবলম্বন করা হলো। 50 জন লোককে দেখানো হবে নজরুলের প্রতিকৃতি যথার্থ হয়েছে কিনা, তারা মতামত দেবেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জাস্টিস হাবিবুর রহমান এক সন্ধ্যার আলোতে অবলোকন করে রায় দিলেন, ঠিক আছে। মানে বিচারক যখন তিনি রায় দিলেন যে ঠিক আছে, তাইলে মহাপরিচালক খুশি হলেন, ঠিক আছে। আর নজরুলের যে নাতনি খিলখিল কাজী, তিনি দেখেই চিৎকার করে উঠলেন, দাদু, নজরুল ইসলামের স্থাপিত ভাস্কর্যটি কোত্থেকে তৈরি হয়? বাংলাদেশে এখনো মূর্তি পূজা আর ভাস্কর্য স্থাপনের তাৎপর্য বুঝতে চায় না অনেকেই। বাংলা একাডেমির দায়িত্ব দায়, বাংলা একাডেমির প্রধান দায়িত্ব কি, এটা সম্বন্ধে সম্যক ধারণা না থাকার কারণে অনেক ব্যক্তি, সুধীজন কিংবা বিখ্যাত প্রতিষ্ঠান মনে করে রাষ্ট্রে বাংলা ভাষা সম্পর্কিত সব কাজের হর্তা কর্তা বিধাতা হলো বাংলা একাডেমি। এরকম ধারণার ফলে যত ধরনের ভুল ত্রুটি ভাষা ব্যবহার হোক না কেন, সেগুলো এসে পড়ে একাডেমির উপর। যেখানে যাই কিছু হবে এই বাংলা একাডেমি করেছে। শুনেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1972 সালের আইন অনুবাদের জন্য বাংলা একাডেমিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ আছে, আইন বিভাগ আছে, ভাষা বিজ্ঞান বিভাগ আছে, অথচ বাংলা একাডেমিতে আইনগত কিংবা দ্বিভাষিক যোগ্যতা সম্পন্ন বেশি লোক নেই। তাহলে কিভাবে বাংলা একাডেমি একা সম্পন্ন করবে? শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আইন বিভাগের অধ্যাপক রহমত আলী এ ব্যাপারে কিছু কাজ করেছিলেন, কিন্তু করোনাকালীন সময়ে সে কাজ সমাপ্ত হয়নি। 11 ওয়েবসাইটে বাংলা একাডেমির একটি ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। ভালো কাজ। কালান্তরের সঙ্গে তথ্য প্রবাহের আধুনিকীকরণ হচ্ছে, তবে কিছু অসঙ্গতি আছে, কিছু অপ্রয়োজনীয় বিলোপন আছে, সেগুলোর সামঞ্জস্য সাধন প্রয়োজন। সর্বত্র হাটে হাড়ি ভাঙ্গা সমীচীন নয়। সভাপতি মহোদয় আমার একান্ত আপনজন, বন্ধু ও পরম হিতৈষী, আর মহাপরিচালক আমার স্নেহভাজন ও উত্তরসূরি। তাদের সঙ্গে সেগুলো আলোচনা করব, হাটে হাড়ি ভাঙব না। আপনারা নিজ নিজ গুণে সেগুলো দেখে নেবেন। বাংলা একাডেমির কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা আছে, বিবেচনা আছে, তারা আপনাদের সহযোগিতা পেলে ভালো করতে পারবে, আপনারা সহযোগিতা করবেন। দাবি আছে, বার্ষিক সাধারণ সভায় সারা দেশের সদস্যবৃন্দ আসেন, তারা অনেক দাবি করেন। আমি বাংলা একাডেমির সাধারণ পরিষদের বার্ষিক সভা 2019-এর বিবরণী দেখছিলাম। তাতে এমন সব অত্যাশ্চর্য দাবি আছে, যা করতে গেলে বাংলা একাডেমির অনেক গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে যাবে। দাবিগুলোর কয়েকটি না দাবি করা উচিত। একটা মাত্র বলি, মৃত্যুর পর সদস্যপদ প্রদানের একটি দাবি আছে। মানে যে মারা গেছে তার সদস্যপদ দেওয়ার একটা দাবিও ওর মধ্যে আছে। দাবিটি ভালো কিন্তু যুক্তিসঙ্গত নয়। অনেক সদস্য আতাউল গনি ওসমানের কথা বলেছেন, তাজউদ্দিন আহমদের কথা বলেছেন, এগুলো ভালো দাবি। আমি একজন চিকিৎসককে জিজ্ঞাসা করেছিলাম, বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় কতক্ষণ কথা বলা সঙ্গত? তিনি বলেছিলেন, বেশি কথা বলা অনেকে পছন্দ করেন না, কম কথাই ভালো। চিকিৎসকের কথা শিরোধার্য। আমি সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। তবে শেষ কথা হলো, বাংলাদেশ এবং সমগ্র পৃথিবী বৈশ্বিক উষ্ণতার কবলে পড়েছে। শূন্য কার্বন তত্ত্ব যদি আপনারা অনুসরণ করেন, তবে মানব জাতির কল্যাণ হবে। সবাইকে ধন্যবাদ। অধ্যাপক মনসুর মুসাকে ধন্যবাদ জানাই। সুধীবৃন্দ, এবার প্রধান অতিথির ভাষণ। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরওয়ার ফারুকীকে তাঁর ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শুভ অপরাহ্ন। আমাকে একটা ভাষণ লিখে দেওয়া হয়েছে, মানে যে কোনো জায়গায় গেলে আমার অফিস থেকে ভাষণ লিখে দেয় যাতে আমি লিখিত বক্তব্যের বাইরে না যাই, কিন্তু আমি আজ পর্যন্ত কোনোটাই ফলো করতে পারিনি। আজকে চেষ্টা করব কিছুটা অনুসরণ করতে। প্রথমেই মঞ্চে যারা বসে আছেন, প্রফেসর মনসুর মুসা, অধ্যাপক আবুল কাশেম ফজল হক এবং মোহাম্মদ আজম ভাই এবং উপস্থিত যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং বাংলা একাডেমির 69তম প্রতিষ্ঠা বার্ষিকী
অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। মুসা ভাই বলেছেন যে উনি হাটে হাঁড়ি ভাঙবেন না, কিন্তু উনি হাটে হাঁড়ি 11 ভাগ করে দিয়ে চলে গেছেন। ফলে আমি জানি না এখানে আর হাঁড়িটা কোথায় আছে, আমরা সব দেখতে পাচ্ছি হাঁড়ির ভিতরে কি আছে। আজম ভাই যেরকম বললেন যে বাংলা একাডেমি আসলে তার মানে মূল কাজটা অনেক ক্ষেত্রেই করতে পারেনি, বিভিন্ন সময় রাজনৈতিক প্রেশার বা আরো নানাবিধ কারণে। আমি বিশ্বাস করি যে এখন এই মুহূর্তে আজম ভাই স্বাধীনভাবে কাজ করতে পারছেন। আমরা যতদিন আছি উনি নিশ্চিত স্বাধীনভাবে কাজ করবেন এবং আমার বিশ্বাস পরবর্তীতে যে সরকার আসবে তারাও স্বাধীনভাবে কাজ করতে দেবে, কারণ জুলাইয়ের যে বিপ্লব সেটার ছাপ আপনি কিন্তু প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছেন। মানুষ পরিবর্তনের কথা বলছে, সংস্কারের কথা বলছে। একবার যখন মানুষের সাহস হয়ে যায় তখন কিন্তু ওই মানুষকে চাপিয়ে রাখাটা মুশকিল, এবং যে কারণে আমি বিশ্বাস করি যে পরবর্তীতে যে সরকারি ক্ষমতা আসুক তারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে সাথে সাথে কাজ করতে দেবে। বাংলা একাডেমি কি কাজ করে বাইরে, মানে আমি যখন বাইরে থাকি পারসেপশন হিসেবে দুইটা জিনিস আমাদের মাথায় আছে, একটা হচ্ছে ডিকশনারি আর একটা হচ্ছে বইমেলা। এটা কারণ আছে, কারণ দুটো মানে চাক্ষুষ দেখা যায়। ডিকশনারিটা প্রায় সবার বাসাতেই আছে, আর বইমেলার সময় আমরা সবাই আসি। কিন্তু বাংলা একাডেমির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তো আমরা জানি যে গবেষণা। এখন গবেষণার ক্ষেত্রে আমাদের কাজ কতদূর কি হয়েছে এটা আপনারা ভালো জানেন। আমি নিশ্চিত বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক আজম ভাই উনিও ভালো জানেন, এবং জানেন বলেই আপনারা হয়তো খেয়াল করেছেন যে উনি দায়িত্ব নেওয়ার পরেই গবেষণা বৃত্তির ব্যাপারটা ঘোষণা করেছেন, এবং আমি মনে করি এটা মানে অব্যাহত থাকা উচিত, এবং পরবর্তীতে এটার পরিমাণ এবং অর্থনৈতিক সুবিধার ব্যাপারটা আরো বাড়ানো উচিত। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই যে বাংলা একাডেমি মানে এখানে আমি দেখতে পাচ্ছি লেখা আছে যে বাংলা একাডেমি আইনে বলা হয়েছে জাতীয় আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রাখিয়া বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন, অর্থাৎ শুধু ভাষার ব্যাপার না, সামগ্রিক সংস্কৃতির কথা বলা হচ্ছে। এখন যখনই সংস্কৃতির কথা আসে তখনই বাংলাদেশ দুই ভাগ হয়ে যায়। আমরাই দুই ভাগ করেছি। এক ভাগে বলেছি যে পয়লা বৈশাখটা আমাদের সংস্কৃতি, আরেক ভাগ বলেছি যে না, ঈদ আমাদের সংস্কৃতির অংশ না। এরকম একটা কঠিন ফাটলের মধ্যে আছি আমরা। এই ফাটলের কথাটা আমি এই কারণে বললাম যে আমাদের এই সাংস্কৃতিক সেতুগুলো যদি আমরা ঠিক না করি, মেরামত না করি, তাহলে জাতি হিসেবে আমাদের আগানোটা মুশকিল। এবং মুশকিল বলে দেখেন, স্বাধীনতার 53 বছর পরে আমাদেরকে জুলাই মাসে একটা বিপ্লব করতে হয়েছে। আমি মনে করি এই বিপ্লবটা শুধু রাজনৈতিক কারণে হয়েছে তা না, এটার পেছনে সাংস্কৃতিক কারণ ছিল। আমরা যে সাংস্কৃতিকভাবে দেশটাকে দুই ভাগ করেছি, এই ভাগটা আমাদের কোনো কাজে আসেনি, আমাদেরকে দুর্বলই করেছে কেবল। জুলাইয়ের বিপ্লব আমাদেরকে একটা ইঙ্গিত দিয়েছে যে এই ফাটলটা আমাদের মেরামত করতে হবে। সবকিছুই আমাদের সংস্কৃতি, মানে শুধুমাত্র যেমন আমি কারো নাম উল্লেখ না করে বলছি, আমার সম্পর্কে আপনারা জানেন যে বহুবার লেখালেখি হয়েছিল। আমার মনে আছে প্রথম আলোতে একবার 1 মাস জুড়ে বিতর্ক ছাপা হয়েছিল, সেখানে আমাদেরকে আক্রমণ করে একজন লিখতেন, আমরা আবার একটা উত্তর দিতাম। এটা প্রায় 1 মাস ব্যাপী চলেছিল বাংলা ভাষা নিয়ে, এবং সেখানে মূল যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে কোনটা আমরা বাংলা ভাষা বলবো এবং কোনটা আমরা চর্চা করব। জোর করে যেমন কোনো বিশেষ ভাষার শব্দ চাপিয়ে দেওয়াটা ঠিক না, আবার জোর করে কোনো শব্দের আগমন ঠেকিয়ে রাখাটাও ঠিক না। এই জিনিসটা আমি মনে করি বাংলা একাডেমির আজম ভাই, আমি শিওর, আমি জানি যে উনি এটা জানেন এবং উনি এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল। আমি মনে করি এই যে গবেষণা যে প্রকল্পগুলো দেওয়া হবে সেটার ক্ষেত্রে আমরা যদি এই জিনিসটা স্মরণে রাখি, যাতে আমরা এক দেশ দর্শী না হয়ে উঠি, তাহলে আমি মনে করি না যে আমরা একাডেমি দিয়ে যেটা অর্জন করতে চাই সেটা খুব একটা অর্জন করতে পারবো। আরেকটা কথা আমি বলতে চাই, অনুবাদের প্রসঙ্গ। আমাদের অনুবাদ একটা বিভাগ আছে আমি জানি, কিন্তু এটা খুবই দুর্বল। আমাদের অনুবাদ বিভাগটা আমি মনে করি এই বাজেটে না পারা গেলেও সামনের বছরের বাজেটে এটা আরো বড় করা উচিত। আমাদের ক্লাসিক যে সাহিত্যগুলো আছে সেগুলো যেমন অনুবাদ করে বাইরে পাঠানো উচিত, বাইরের দেশের
ক্লাসিক সাহিত্য বা এমনকি কন্টেম্পোরারি সাহিত্য, হারুকি মুরাকামিও আসুক বাংলাদেশে। পাশাপাশি আমাদের এখনকার যে সাহিত্যিকরা আছে, শহীদুল জহিরের লেখা কেন অনুবাদ হয়ে বাইরে যাবে না, আমেরিকার একজন পাঠক কেন পড়বে না, অথবা প্রাপ্তরাসের কবিতা কেন একজন পড়বে না, অথবা আমাদের এই জুলাইয়ের যদিও আগে থেকে ওই বিষয়ে পরিচিত, কিন্তু জুলাইতে তার কবিতা অনেক আপনারা দেখেছেন যে মানুষজন ব্যবহার করেছে, হাসান রুবায়েত, ওর কবিতা কেন অনুবাদ হয়ে বাইরে যাবে না। ফলে এই অনুবাদের কাজটা আমি মনে করি, আমি জানি বাজেটের একটা সমস্যা আছে, কিন্তু সামনের বছরের পরিকল্পনাতে আমি নিশ্চিত আজম ভাই অনুবাদের দিকে জোর দেবেন, কারণ এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আরেকটা কথা বলতে চাই যে ডিকশনারি, শব্দকোষ। আপনারা জানেন যে বাইরের দেশে যেমন অক্সফোর্ড ডিকশনারি বলেন, কলেজ বলেন বা যেটাই বলেন, দেখবেন যে ওই বছর প্রতি বছর তারা কিছু নতুন নতুন শব্দ আহরণ করছে, যে শব্দগুলো কিন্তু গবেষকের টেবিলে তৈরি হয়নি, রাস্তায় ব্যবহৃত হয়েছে, মানুষ ব্যবহার করছে, সেগুলোকে তারা নিয়েছে। যেমন আমি একটু আগে এখানে আসার আগে আবুল কাসেম ফজলুল হক স্যারের সঙ্গে কথা বলছিলাম, স্কিম রিডিং নামে একটা ফ্রেজ এখন 3-4 বছর আগে ঢুকেছে। কেন ঢুকেছে? কারণ মানুষ এখন বই মনোযোগ দিয়ে পড়ে না, এই পৃষ্ঠা এখানে একটা পড়ে, এখানে একটা পড়ে, এখানে একটা পড়ে, দেন দে ফিনিশ ইট। ফলে যেহেতু এটা ব্যবহৃত হচ্ছে তাদের জীবনে, তারা এটাকে তাদের ডিকশনারিতে এনেছে। আমাদেরও বোধ হয় সময় আসছে, যে ভাষা মানুষ রাস্তায় ব্যবহার করে, যে ভাষা মানুষ তাদের কাজে কর্মে ব্যবহার করে, সেই ভাষাগুলো, সেই শব্দগুলোকে প্রতি বছর ডিকশনারিতে নবায়ন করার, এই শব্দগুলোকে শুধুমাত্র আঞ্চলিক শব্দকোষের জন্য ফেলে রাখাটা আমি মনে করি না ঠিক হবে। এই আঞ্চলিক শব্দকোষ একটা বা কোনটা আঞ্চলিক ভাষা, এটা নিয়েও অনেক রকমের বিতর্ক আছে, সেই বিতর্ক আমি আজকে যাচ্ছি না। কিন্তু আমি মনে করি যে শব্দকোষের ব্যাপারটা আমাদের অনেক বেশি আপডেট হতে হবে, মানে যে এখন কোন ভাষা, কোন শব্দ ব্যবহৃত হচ্ছে, সেই শব্দগুলোকে আমাদের জায়গা দিতে হবে। তাহলে বাংলা একাডেমি না, মানে একাডেমিক ডিকশনারি মানুষের সঙ্গে আরো বেশি কানেকশনটা, সম্পর্ক তৈরি হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। শেষ করতে চাই হচ্ছে, মুসা ভাই একটা প্রসঙ্গ বলেছিলেন যে টাকা পয়সার কথা। আসলে মানে সেলফ সাস্টেইনিং যদি হয়, মানে নিজের আয় যদি চলতে পারে, এর চেয়ে ভালো কিছু নাই। সেটা নিশ্চয়ই একাডেমি চেষ্টা করবে, কিন্তু পাশাপাশি আমি এটাও বলি, সরকার যে টাকা দেয়, সরকার বলে কিছু নাই, সরকারের তো নিজের কোনো টাকা নেই। আপনারা আগে সরকারে শুনেছেন যে খালি বলতো আমি 16 কোটি লোককে খাওয়াই, আমার বাবা দেশ স্বাধীন করেছে। আসলে তো 16 কোটি লোককে কেউ খাওয়ায় না, মানে জনগণ তার টাকা, জনগণের টাকায় আমরা সরকার চলি, জনগণের টাকায় বাংলা একাডেমি দেওয়া হয়। এবং বাংলা একাডেমি বা এ ধরনের যে কোনো প্রতিষ্ঠানকে টাকা দেয়া আমাদের নিজস্ব সাহিত্য, সংস্কৃতি এগুলোর উন্নয়ন ঘটানোর জন্য, এটা সরকারের দায়িত্ব। ফলে যে মন্ত্রী বলেছিলেন যে আমি টাকা দিতে পারবো না, এটা উনি ভুল বলছেন। উনি নিজের টাকা দেন না, প্রধানমন্ত্রী কারো টাকা দিয়ে কাউকে খাওয়ান না, এটা জনগণ কষ্ট করে উৎপাদন করে, বিদেশে টাকা রোজগার করে, সেটা আমাদের এখানে আসে, আমরা সেই টাকাটা বিভিন্নভাবে ভাগ করে দিই। এবং এই ভাগটা এই বাংলা একাডেমি আসাটাও বা যে কোনো একাডেমিতে যাওয়াটা খুব স্বাভাবিক, এবং এটা একাডেমিকে কেউ অনুকম্পা করছে না, এটা একাডেমির পাওনা, কারণ একাডেমি জনগণের। ফলে আমরা মনে করি আগামী বাজেটে আমি নিশ্চিত একাডেমির বাজেট বাড়বে এবং আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট বাড়বে বলে আমি বিশ্বাস করি। কারণ আমাদের এই মুহূর্তে সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন, উনি বলেছেন যে ওনার অফকোর্স প্রথম প্রায়োরিটি হচ্ছে ল অ্যান্ড অর্ডার এবং ইকোনমি, কিন্তু উনি আমার পরিষ্কার বলেছেন আমার এরপরে যদি বলো আমার প্রায়োরিটি হচ্ছে সংস্কৃতি, কারণ সংস্কৃতি হচ্ছে একটা জাতির চেহারা, আমাদের এই চেহারাটা ঠিক করতে হবে। এবং উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটার সঙ্গে আমার 100% একমত, যে দেখো আমাদের সব বিরোধ শুরু হয়েছে সাংস্কৃতিক বিরোধ থেকে, আমাদের রাজনৈতিক বিরোধের মূলেও দেখবা সাংস্কৃতিক বিরোধ আছে। ফলে এই জায়গাটা আমাদের সেতু গ্রন্থ রচনা করতে হবে, এটা বাংলা একাডেমি রচনা করবে, শিল্পকলা একাডেমি রচনা করবে, আমাদের মন্ত্রণালয় করবে এবং আমরা সবাই মিলে করবো। ধন্যবাদ সবাইকে। মাননীয় প্রধান অতিথিকে ধন্যবাদ। শুধু এবার সভাপতির ভাষণ। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি, বরেণ্য শিক্ষাবিদ, বাংলা একাডেমির শ্রদ্ধেয় সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে তাঁর ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আজকে এই সভায় আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা যারা মোস্তফা সরওয়ার আজকে এখানে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল বক্তব্য উপস্থাপন করে প্রবন্ধ পেশ করলেন অধ্যাপক মনসুর মুসা, আর স্বাগত বক্তব্য দিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। আপনারা সামনে আরো যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অধ্যাপক মনসুর মুসা যে বক্তব্য উপস্থাপন করেছেন এতে কোনো বাহুল্য কথা নেই। তিনি বাংলা একাডেমিতে 3-4 বছর মহাপরিচালক ছিলেন এবং সেই সময়ে বাংলা একাডেমির কার্যক্রম এবং আমাদের এইসব বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে সমস্যাগুলো বুঝতে চেয়েছেন এবং সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন। আর্থিক অনটন একসময় ছিল, পাকিস্তানকালে খুব ছিল, বাঙালিতে অল্প টাকাই দেওয়া হতো, আর পাকিস্তান সরকারও যে যথেষ্ট ধনী ছিল তারা। তার মধ্যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে অর্থনৈতিক বৈষম্য এটা খুব বড় ছিল। অধিকাংশ অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যেত। আর তখন একটা সংখ্যা সাম্য বলে কথা আছে যে যেহেতু পূর্ব পাকিস্তানের লোক সংখ্যা বেশি, সুতরাং জাতীয় সংসদে তাদের প্রতিনিধির সংখ্যা বেশি থাকবে। পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা কম, সুতরাং তাদের ওই প্রতিনিধিত্ব অর্থাৎ মেম্বারশিপ পার্লামেন্টে কম হবে। এটা সবসময় মেনে চলছে। আমাদের বাঙালিদের নেতা ছিলেন তখন হোসেন রহিস সোহরাওয়ার্দী। একটা কথা আমরা যদি স্মরণ না রাখি তাহলে ভুল করবো। হোসেন রহিস সোহরাওয়ার্দী কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানের অথবা পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন এই দাবি সমর্থন করতেন না। তিনি মধ্যভাষী লোক ছিলেন। আমাদের ঢাকার নবাব পরিবার তেমন অভিজাতের অধিকারী হোসেন রহিস সোহরাওয়ার্দীও কলকাতা সেদিন একটা অভিজাত মুসলমান পরিবারের সন্তান। তাছাড়া তিনি বাংলায় কথা দিতে পারতেন না, মাঝে মাঝে সভায় 1-2 কথা বলে লোক হাসাতেন। তো সেগুলি পরে কথা না, পরে কথা হলে 6 দফা আন্দোলন অসম্ভব হতো যদি সোহরাওয়ার্দী আরো 5 বছর 10 বছর বেঁচে থাকতেন। সোহরাওয়ার্দী শেখ মুজিবুর রহমানকে, তখন মুজিবুর রহমান ইন্টারমিডিয়েট পড়েন ইসলামিয়া কলেজ, তখন থেকেই পিক আপ করেছেন। সোহরাওয়ার্দী তখন ছিলেন প্রাইম মিনিস্টার অফ বেঙ্গল প্রেসিডেন্সি এবং সবসময় সোহরাওয়ার্দী শেখ মুজিবকে এবং তফাজ্জল হোসেন মানিক মিয়া ইত্তেফাকের প্রতিষ্ঠান এই দুজনকে একান্ত আপন ঘনিষ্ঠ লোক হিসেবে রেখেছেন এবং এদের দুজনকেই সোহরাওয়ার্দী ব্যবহার করতে চেয়েছেন যে সোহরাওয়ার্দীর রাজনীতির জন্য এরা সহায়ক হবে। আসলে সহায়ক হয়েও ছিলেন। আর শেখ মুজিবুর রহমানের তো মানে যখন রাজনীতি আরম্ভ করেছেন, ছাত্র জীবন শেষ হয়েছে, তখন থেকেই বাংলা ভাষা, বাঙালি জাতীয়তাবাদ এবং পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের স্বায়ত্তরা এগুলোর পক্ষে ছিলেন। কিন্তু যতদিন সোহরাওয়ার্দী আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন ততদিন কিন্তু শেখ সাহেব এসব কথা বলেননি। সোহরাওয়ার্দী মারা যাওয়ার পরে 1 সপ্তাহ-2 সপ্তাহ পরেই তাজউদ্দিন আহমদকে নিয়ে তিনি ভিন্ন বক্তব্য দিতে লাগলেন। সেটা আমাদের পূর্ব পাকিস্তানের পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন এবং বাঙালি জাতীয়তাবাদ, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাঙালির অর্থনীতি এইসব ক্ষেত্রে উন্নয়ন এবং পশ্চিম পাকিস্তানের সঙ্গে যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে হবে, এইভাবে বদলে গেলেন। কথাটা এই কারণে বললাম যে অনেকেই সোহরাওয়ার্দীকে অনেক লার্নেড বা অনেক জ্ঞানী লোক দেখে মুগ্ধ হতে তিনি আমাদেরই নেতা ছিলেন। কিন্তু ভালো করে দেখতে গেলে মনে হয় যে তিনি খুব মানে জ্ঞানী ছিলেন, কোনো সন্দেহ নাই। কথাবার্তা ইংরেজিতে অথবা উর্দুতে খুব সুন্দর বলতে পারতেন। কিন্তু পাকিস্তানের রাষ্ট্র কাঠামোতে আমরা স্বায়ত্ত শাসন চাই এইটা তিনি অনুমোদন করতেন না। 1956 সনের যে কনস্টিটিউশন প্রণীত হয়েছিল সোহরাওয়ার্দী সাহেবের মানে আমাদের প্রতিনিধি হিসেবে, ওইটাতে স্বায়ত্ত শাসন সম্পর্কিত বক্তব্য উল্লেখযোগ্য রূপ পায়নি। এক সভায় সলিমুল হলের ছাত্ররা জিজ্ঞেস করেছিলেন যে স্যার আমাদের স্বায়ত্ত শাসনের কি হলো, এটাতে তো স্বায়ত্ত শাসনের পক্ষে কথা। তখন বলা হলো যে 98% স্বায়ত্ত শাসন দিয়ে দেওয়া হয়েছে। আর কি করাচি যদি শক্তিশালী হয়, করাচি তখন রাজধানী, তাহলে এই পূর্ব পাকিস্তান তার সুবিধা পাবে।
কথাটা প্রাসঙ্গিকভাবে বললাম যে আমাদের সবটা জিনিস বুঝতে হবে। এখন বাংলা একাডেমিতে 1952 সালে যে রাষ্ট্রভাষা আন্দোলন শহীদ হয়েছেন ওই সময়ে থেকেই একটা বাংলা ভাষার জন্য, বাংলা ভাষা এবং আমাদের জাতীয় উন্নতির জন্য একটা প্রতিষ্ঠান দরকার। এবং 1952 সালে যুক্তফ্রন্টের যে নির্বাচন হয় তাতে খুব স্পষ্টভাবে এই প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে। পরে যখন ওই কি বলে শেরেবাংলার নেতৃত্বে যুক্তফ্রন্ট করে এই যুক্তফ্রন্ট ক্ষমতায় আসলো, তখন এই বাংলা একাডেমি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। তখন পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের এখানে তখন তো প্রাইম মিনিস্টার বলতো, এখন বলা হয় চিফ মিনিস্টার, তিনি ছিলেন আবু হোসেন সরকার শেরেবাংলার দলে। এবং তিনি এই বাংলা একাডেমির উদ্বোধন করেছিলেন এবং উদ্বোধন করতে তিনি একটা ভাষণ দিয়েছিলেন, ওই মুদ্রিত ছাপা, তখনকার স্ট্যান্ডার্ডের সুন্দর। তাতে অসাধারণ সুন্দর সব কথা আছে যে বাংলা একাডেমি কি করবে তিনি আবেগের সঙ্গে লিখেছেন। এবং তখনকার সময়ের দাবিও ছিল তার, ছাত্র তরুণরা এটা চাইতো যে আমরা বাঙালি, আমাদেরকে পাকিস্তানি জাতীয়তাবাদে নিয়ে নিতে চায়, সেটা আমরা দাবি, পাকিস্তান থাকুক আমাদের আপত্তি নেই, কিন্তু বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালির সংস্কৃতি ইত্যাদি এগুলোকে স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে। এইসব বিরোধের মধ্য দিয়ে 1954 সালে বাংলা একাডেমি জন্মের পরে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হলো। এর মধ্যে প্রথম শেরেবাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন, অর্থাৎ এখনকার ভাষায় মুখ্যমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেই অল্প দিনের মধ্যে, মাসখানেকের মধ্যে তিনি কলকাতায় যান। তো কলকাতার সঙ্গে শেরেবাংলার আর্থিক সম্পর্ক, সেখানে লেখাপড়া করেছেন, সেখানে তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন, ক্যালকাটা কর্পোরেশনের চেয়ারম্যান হয়েছেন, আরও নানান কাজে ছিল। এবং হিন্দুদের প্রতি তার কোনো বিরূপ মনোভাব ছিল না। শেরেবাংলায় একমাত্র মুসলমান রাজনৈতিক নেতা যাকে হিন্দুরা মনে করতো যে আপন দল, তিনি থাকলে আমাদের কোনো ক্ষতি হবে না, উপকার হবে। আর অন্য কারণ তো সেটা ছিল না এরকম গ্রহণযোগ্যতা। খাজা নাজিমুদ্দিন ছিলেন নিরীহ লোক, সম্পূর্ণ মোহাম্মদ আলী জিন্নাহ এবং লিয়াকত আলী খানের উপরে নির্ভরশীল। তাদের দিকে তাকিয়ে তিনি সব কথা বলতেন, কাজ করতেন। এবং জিন্নাহ, লিয়াকত আলী তারা ওই নাজিমুদ্দিনকে অনেক মর্যাদাও দিতেন। আর শেরেবাংলা ফজলুল হককে জিন্নাহ সাহেব রাইভেল ভাবতেন, প্রতিদ্বন্দ্বী। এবং বয়সে কাছাকাছি বয়স, কিছু বড় ছিলেন শেরেবাংলা। তো জিন্নাহ সবসময় সতর্ক ছিলেন যে শেরেবাংলা যাতে সর্বভারতীয় রাজনীতিতে না যাও। আর শেরেবাংলারও মনোভাব এরকম ছিল যে সর্বভারতীয় রাজনীতিতে না যাওয়া। তো এইসব ঘটনা এগুলো আমাদের মনে রাখতে হবে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল যুক্তফ্রন্ট শাসনামলে। এই কেএসপি মানে কৃষক শ্রমিক পার্টি ক্ষমতায় থাকাকালে আবু হোসেন তখন এই ঢাকার মানে প্রধানমন্ত্রী ছিলেন, এখনকার ভাষায় মুখ্যমন্ত্রী। তো খুব আবেগপূর্ণ, যুক্তিপূর্ণ, তথ্যভিত্তিক সুন্দর বক্তব্য তার ছিল। আর যুক্তফ্রন্টে নেজামী ইসলাম পার্টির আশরাফ উদ্দিন নামক একজন, তিনিও একসময় কংগ্রেস করতেন বিভাগের আগে। তো নেজামী ইসলাম পার্টির একজন নেতা ছিলেন। তো এই আবু হোসেন সরকার প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী না সংস্কৃতি শিক্ষা সংস্কৃতি মন্ত্রী ছিলেন, ওই যে বললাম আশরাফ উদ্দিন, তিনিও একটা চমৎকার বক্তৃতা দিয়েছেন। নেজামী ইসলাম পার্টিটাকে বলা হতো এটা শেরেবাংলার পকেট অর্গানাইজেশন। তারা কোনো কথাবার্তা বলে না, সময়ে কেবল ভোট দেয় শেরেবাংলার পক্ষে। আর শেরেবাংলা তাদেরকে একটা দুটো মন্ত্রী কিছু পার্লামেন্টের সদস্য পদ দিয়ে সন্তুষ্ট রাখেন। তো এইগুলো কথা ভেতর থেকে জানতে গেলে ভেতরে তা যেটা আপনারা অনেক জায়গায় পাবেন, অনেক জায়গায় কিছু জায়গায় পাবেন যে ওই অধিবেশন, বিদ্যুতের অধিবেশনে তারা দুইজনে যে বক্তৃতা দিয়েছিলেন তাদের চোখে তো বাঙালি জাতি ছিল, যদিও তারা ওই একেবারে পাকিস্তানি জাতীয়তাবাদের ফ্রেমওয়ার্কে এখানে সরকার গঠন করেছিলেন। শেরেবাংলা যখন প্রথম মানে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কলকাতায় গিয়েছিলেন এবং সেখানে গড়ের মাঠে একটা বক্তৃতা দেওয়ারও আয়োজন করেছিলেন ওই কলকাতায়। তো সেইখানে যে বক্তৃতা তিনি দিয়েছিলেন, আমাদের আজাদ পত্রিকায় তখন বিস্তারিতভাবে লিখেছিল যে কে বলে বাংলা ভাগ হয়েছে, আমি বাঙালিকে এক চোখে দেখি, পশ্চিম বাংলার বাঙালি আর পূর্ব বাংলার বাঙালি, আমার দৃষ্টিতে কোনো পার্থক্য নেই।
রাজনৈতিকভাবে বিভক্তিত হতে পারে, কিন্তু সাহিত্য সংস্কৃতির দিক দিয়ে আমরা এক এবং অভিন্ন। তো শেরেবাংলা তো আগে আবেগদীপ্ত সুন্দর বক্তৃতা দিতেন। এই বক্তৃতা তিনি যা বলেছেন ঠিক ঠিক আজাদে সংবাদের মধ্যে দিয়েছেন, এবং সেই সঙ্গে মৌলানা আকরাম খান এডিটোরিয়াল লিখেছেন যে মৌলানা আকরাম খান তো এখানে দিয়েছেন, লিখেছেন পশ্চিম পাকিস্তান এগুলো নিয়ে আরো বেশি লেখা হয়েছে যে শেরেবাংলা তো পাকিস্তান অস্বীকার করে বক্তৃতা দিয়ে গেলেন কলকাতায়। কাজেই মুসলিম লীগ গভর্নমেন্টকে দিয়েও এই মানে মন্ত্রিসভা ভেঙে দিল, এবং 92 ধারা বলে যে তখনকার শাসন আইনের সেই ধারা অনুযায়ী এটা নিয়ে গেল একজন গভর্নর নিয়োগ করে, আর পশ্চিম মানে কেন্দ্রীয় যে সরকার তার পরিচালনা অধীনে। তো এটাতে তো পাকিস্তানের যে গণতান্ত্রিক মন মানসিকতা ছিল না তারই একটা প্রমাণ। আর শেরেবাংলা আবেগ থেকে বক্তৃতা দিয়েছেন, হয়তো অনেকে বলবেন যে তারও তো একটা সংযম থাকা উচিত ছিল। এগুলো বিবেচনার বিষয়। এই ধরনের তথ্য আমরা নানান জায়গায় পাই, জানি। অধ্যাপক মনসুর মুসা যে বক্তব্যটা হিসেবে উপস্থিত করলেন, এর মধ্যে সাব হেডলাইন আছে কিছু কিছু, ও খুব পরিচ্ছন্নভাবে, এবং তিনি পড়বার সময়ে কোথাও কোথাও একটা দুটা শব্দ যোগ করেছেন। তো আসল ব্যাপারটা হলো মানে বাংলা ভাষাকে নিয়ে, বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি ইত্যাদি নিয়ে কি কি সমস্যা বাংলা একাডেমি মানে অতিক্রম করেছে সেইগুলোর কথা। প্রথমেই বলছেন যে বাংলা একাডেমি প্রথম পরিচালক ছিলেন, এখন মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক। আমার যতদূর মনে করে বাংলা বানান তেমনিতে ব আকার ও হসন্ত ল আকার। পরে যিনি আসছেন মহাপরিচালকে তিনি এই বানানেই রাখলেন, কিন্তু বিষয় হসন্তটা বাদ দিলেন, হসন্ত ছাড়াই বাংলা লিখল। তারপরে আরেকজনকে আসলেন, তিনি ও বাদ দিয়ে অনুসার লিখলেন বাংলা। তো এরকম যে বাংলা বানান নিয়ে কেবল হয়েছে তা না, আরো অনেক শব্দের বানান নিয়ে বিরোধ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে বিভাগের প্রধান যিনি হন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, পরবর্তীকালে চেয়ারম্যান, এর মধ্যে কেউ কেউ ও দিয়ে লিখেছেন, কেউ কেউ অনুসার দিয়ে লিখেছেন। যেমন অধ্যাপক আহমদ শরীফ, তিনি বাংলাদেশ, তারপরে বাংলা বিভাগ, সব বাংলা ও দিয়ে লিখতেন। হুমায়ুন আজাদ ছিলেন, তিনি তো প্রভাবশালী ছিলেন, নিহত হয়েছেন অত্যন্ত দুঃখজনকভাবে। হুমায়ুন আজাদও কিন্তু বাংলা ও দিয়ে লিখতেন। আমরা অনেক সময় বলেছি যে যেহেতু আমাদের সংবিধানে অনুসার দিয়ে লিখেছে, সেজন্য আমাদের অনুসার দিয়ে লেখাই উচিত। এতে হুমায়ুন আজাদ, অধ্যাপক আহমদ শরীফ তারা মানে বিরক্ত হতেন, এবং ও দিয়ে লিখলে এই সুবিধা এটা দেখাবেন। মনির চৌধুরীও, অধ্যাপক মনির চৌধুরীও তার জীবনের একটা দীর্ঘ সময় ও দিয়ে লিখেছেন, কিন্তু পরবর্তীকালে অনুসার দিয়ে লিখেছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, সেখানেও এই বাংলা বানান নিয়ে এই পার্থক্য ছিল, আর আরো বহু শব্দের বানান নিয়ে পার্থক্য ছিল। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন ভাইস চ্যান্সেলর ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র, তখন এই বাংলা বানানের সংস্কার নিয়ে আলোচনা হয় এবং কমিটি গঠন করা হয় বাংলা বানান সংস্কারে। তো এই কমিটিতে রবীন্দ্রনাথ ছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানে অধ্যাপকেরা, বাংলা যারা শিক্ষক বিভিন্ন জায়গায় এরকম লোকেরা ছিলেন, লেখক কেউ কেউ ছিলেন। তো ওইখানেও বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক, তারা যদি কোনো কমিটিতে বসে এবং সেটা বিতর্কিত হয়, সমাধান, এটা সাধারণত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা মীমাংসা করতে পারেন না। কেন পারেন না সেটাও দেখা, যে প্রত্যেকেই মনে করেন আমি যারা বলছি এটি ঠিক এটা হতে হবে, একজনের মত ছেড়ে অন্যজনের মত গ্রহণ করে একসঙ্গে কাজ করব, এটা সাধারণত গুরুত্বপূর্ণ বিষয় হয় না, সামান্য বিষয় হতে পারে। তো রবীন্দ্রনাথ তার লেখায় বাংলা জায়গায় বলেছেন, এক জায়গায় খুব কষ্ট করে লিখছেন যে বাংলা বানানের জগতে যে বিশৃঙ্খলা, এটা দূর করার জন্য একজন মুস্তফা কামাল দরকার। মুস্তফা কামাল মানে তুরস্কের, তিনি যেভাবে ওসমানিয়া সাম্রাজ্য ভেঙে দিয়ে, খেলাফত ভেঙে দিয়ে আধুনিক রাষ্ট্র হিসেবে করেছেন, সেই তো এই যে ঘটনাটা বাংলা বানান নিয়ে, এটা মীমাংসা করার জন্যে কলকাতা বিশ্ববিদ্যালয় করেছিল। এবং 1936 সালে এই কলকাতা বিশ্ববিদ্যালয় যে বানান নীতি ফাইনালি করেছিল, সেইটা এই যে কলকাতা থেকে প্রকাশিত সংসদ বাংলা অভিধান, তার শেষে সিদ্ধান্তগুলো দেওয়া আছে।
এবং যারা বাংলা ভাষার বানান নিয়ে চিন্তা করে বাংলা লেখা করে ওই যে শেষে যুক্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বানানের 1936 সালের মানে নিয়ম যেগুলো ফাইনালি তারা জানিয়েছে এটা সম্পূর্ণ আছে। ওইটা পড়লে বুঝতে পারবেন যে বাংলা বানান তো যখন এই সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে নেয় তার আগে পর্যন্ত পুরনো বই দেখলেই দেখা যায় যে খুব বেশি হসন্ত, দীর্ঘকার এগুলো বেশি, তারপরে দ্বন্দ্ব মর্যান্য এগুলো নিয়ে যে বিধান এগুলো মুখস্থ করতে হতো ছাত্রদের। এরকম ভাবে মানে এখনকার পাঠকদের পক্ষে এই 1936 সালের আগে বইপত্র পড়লে খুব বিরক্তিকর লাগবে। তো সেই অবস্থায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এটা মোটামুটি গৃহীত হলো, কিন্তু এটা কোনো চাপিয়ে দেওয়া অভিযানের শেষে দেওয়া আছে, আরো কোনো জায়গায় পুস্তক আকারেও বের করেছিল। যারা ইচ্ছা করেন তারা এই বানান রীতি গ্রহণ করতে পারেন। তো এটা কলকাতার লেখকেরা কিছু আগে গ্রহণ করেছে, আর ঢাকায় বলা যায় যে 1980-র দশক থেকে এটা নতুন বানান রীতি ব্যবহারের চেষ্টা চলছে। এর মধ্যে 1964 সালে বাংলা একাডেমি একটা ভাষা সংস্কার কমিটি করেছিল, এটাও এই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত করে, এবং এইটা যখন বের হয় এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, বিতর্কের সুযোগ আছে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় যে বানান সংস্কার করেছিল যেটা এখনো চালু আছে, এই ধারাবাহিকতায় আরো কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। তো সেখানে ওই প্রস্তাব যখন বের হয় তখন অধ্যাপক মনির চৌধুরী উদ্যোগী হয়ে ডক্টর এনামুল হককে সঙ্গে নিয়ে মোহাম্মদ আব্দুল হাইকেও সঙ্গে নিয়ে এইটার বিরোধিতা করেছিলেন যে এটা বাস্তবায়ন সম্ভব না। ঢাকা বিশ্ববিদ্যালয় এইটাকে করতে চেয়েছিলেন একটু ভিন্ন ভাষায় লিখে, সেটাকে এরা বিরোধিতা করেন। তার ফলে বাংলা বানান সংস্কারের কোনো দরকার নেই এরকম একটা ধারণাও যারা বাংলা ভাষা নিয়ে চিন্তা করেন তাদের মধ্যে ছিল। এখন হয়তো সেই ধারণাটা নেই। বানানে কিছু কিছু সমস্যা আছে, সেই জন্যই অনেকে এই বানান সংস্কারের কথা বলেন। যাদের সমস্যার কথা যারা বলেন তারা না অযৌক্তিক কথা বলে নামও বলা যাবে না। যদি বাংলা ভাষায় লেখা হতো নানান বিষয়ের বই আরো বেশি সংখ্যা, তাহলে এই সব বানানের সমস্যা অবশ্যই সময়ে সময়ে কাটিয়ে ওঠা যেত। কিন্তু এখন বানান সংস্কারে গেলে আমরা বিশেষ কোনো সুফল পাব না। এখন আমাদের প্রধান বিষয় হওয়া উচিত বাংলা ভাষায় আমরা জ্ঞান বিজ্ঞানের চর্চা চাই, বাংলা ভাষায় আমাদের রাষ্ট্রীয় অফিস আদালত চলছে, এইগুলো ভালোভাবে বিচার ব্যবস্থায়ও বাংলা ভাষা কিছুটা চালু হয়েছে এবং ব্যাপকভাবে চালু হোক। নিচের স্তরে কোর্টে অনেক জায়গাতেই বাংলা ভাষায় রায় দেন বিচারকেরা, কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট ওই পর্যায়েও বাংলা ভাষা আনা উচিত এবং নতুন আইন কানুন এগুলো বাংলা ভাষায় হওয়া উচিত। কোনোটা একান্ত দরকার হলে ইংরেজি ভাষায় হতে পারে। এইরকম যে একটা দৃষ্টিভঙ্গি বাংলা ভাষার, সেটা বেশি গুরুত্বপূর্ণ। এখন এই বানান সংস্কারের কথা লিখতে পারে, কিন্তু কমিটি করে সিদ্ধান্ত নিয়ে বানান সংস্কার করে ফেলার বাস্তবতা অন্তত ঢাকায় নেই। কলকাতায় কিছু কিছু প্রস্তাব করেছে, সেগুলো যে গ্রহণ করেছে পশ্চিমবাংলার লোকেরা তাও মনে হয় না, আর আমাদের এখানেও গৃহীত হয়নি। তো এটা গেলে একটা বিষয় বাংলা বানান। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, ডক্টর মোহাম্মদ এনামুল হক বাংলা বানানের কোনো সংস্কার মানে পছন্দ করতেন না এবং বিরাটভাবে এর বিরুদ্ধে কথাবার্তা বলতেন, তার লেখার মধ্যে পাওয়া যাবে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবসময় বাংলা বানানের সংস্কার দরকার। কলকাতা বিশ্ববিদ্যালয় যারা করেছে ভালো করেছে, কিন্তু ওইখানেই শেষ হয়নি, আরো অধিক আমাদের এগোতে হবে। তো এই দুই মতেরই অনুসারী ছিলেন ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং এনামুল হকের। তারপরে আর এইসব হয়নি, অনেক রাজনৈতিক প্রশ্ন সামনে আসছে, সেই কারণে এই সমস্যাগুলো মানে চাপা পড়ে গেছে। এগুলি মনে রাখতে হবে। আমার নিজের ধারণা জ্ঞান বিজ্ঞানের চর্চায় আমাদের বেশি মনোযোগ এখন দেওয়া দরকার, আর যারা লিখবেন নানা বিষয়ে তাদের একটা অভিজ্ঞতা হলে বানান সংস্কার করা সম্ভব হবে। আর এই যে যেসব কথা তিনি বলছেন তার প্রত্যেকটাই খুব প্রাসঙ্গিক বাংলা একাডেমি সম্পর্কে কথা বলা, এবং এই প্রাসঙ্গিক বিষয়গুলোকে অবলম্বন করে চিন্তাকে আরও নানান দিক দিয়ে বিকশিত করা যায়। আর যেসব সমস্যার কথা চলেছে কিছুটা প্রত্যেকের সঙ্গে, সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো সমাধান করতে হবে। যেহেতু মুন্সিফ ভাষা বিজ্ঞানের
বিশিষ্ট এবং ভাষা তত্ত্ব বিষয়ে বিশেষ করে সোশিও লিঙ্গুইস্টিক্স এবং ভাষা পরিকল্পনা তার একটা গভীর জ্ঞান এবং মানে দেশ বাংলা ভাষার জন্য তার সেই জ্ঞানকে প্রয়োগ করার একটা অসাধারণ যোগ্যতা আছে। সেই জন্য অধ্যাপক প্রফেসর বক্তব্যকে আমাদের বা জ্ঞান বিজ্ঞানের চর্চা করবেন, ভাষা সাহিত্যের চর্চা করবেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলো মানে বিবেচনা করা দরকার। অনেক কিছু গ্রহণযোগ্য থাকবে, আবার অনেক কিছু বিতর্কিতও থাকবে, আর বিতর্কের মধ্য দিয়েই তো সামনে এগোতে হয়। কোনো রকম বিতর্ক না থাকলে এই মানে অগ্রগতি চিন্তার ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রেও সেটা সম্ভব হয় না। স্বাভাবিক বিতর্ক থাকলে সেই বিতর্কের মীমাংসা গণতান্ত্রিক পদ্ধতিতে করতে চাইলে তাতে সাফল্যের সম্ভাবনা আছে, সুযোগ আছে। সেইভাবেই আমাদের যেতে হবে। বাংলা একাডেমির তো অনেক বিষয় আছে কন্ট্রোভার্সিয়াল, তো সেগুলো নিয়েও আলোচনা দরকার। আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনসুর হোসেন প্রাসঙ্গিকভাবে বাংলা একাডেমির করণীয় এবং অকরণীয়, বাংলা একাডেমির শুদ্ধতার দিকে যাওয়া এবং ভুলের দিকে যাওয়া, এগুলো সম্পর্কে চমৎকারভাবে অনেকগুলো কথা সকলের বিবেচনার মধ্যে থাকা উচিত। এই জন্য আমরা অধ্যাপক মনসুর হোসেনকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ বই আমরা পাব। আর এখানে যে মহাপরিচালক, তার সম্পর্কে আমাদের উচ্চ ধারণা আছে। একাডেমিক্যালি খুব ভালো পরিকল্পনার দিক দিয়ে, তাছাড়া দেশ, জাতি, সমাজ এগুলো সম্পর্কে তার ভালো পর্যবেক্ষণ আছে। সর্বোপরি বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের সম্পর্কেও তার সীমাহীন আগ্রহ আছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যখন আমাদের বিগত সরকার শেখ হাসিনা, তারা বাংলা একাডেমির করে পরিকল্পনা নিয়ে শেখ হাসিনা গেলে তিনি একটা বড় রকমের টাকা গ্র্যান্ট দিতেন এবং এই যে বাংলা একাডেমিতে একটা ডেরাইভেটিভ মানে বাংলা শব্দের অভিধান করেছেন। তারপরে বাংলা ভাষা সম্পর্কে আরও বিভিন্ন গবেষণার কাজ করা হয়েছে। এগুলো সরাসরি শেখ হাসিনা বাংলাদেশে তার কাছ থেকে যে টাকা নিয়ে কাজ করেছেন এবং তার কথা একটাই ছিল যে টাকার অভাব হবে না, আপনারা ভালো কাজ করেন। তো সেই অবস্থা সবসময় থাকবে না, মানে সরকারের আর্থিক অবস্থাও বিবেচ্য। তবে আমরা আশা করি বাংলা একাডেমি ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করে অবশ্যই ভবিষ্যতে বাজেট বাড়াবে এবং বাজেটের বাইরেও যিনি রাষ্ট্রপ্রধান তিনি কোনো কোনো ব্যাপারে ওই মানে বাংলা একাডেমির কাজের জন্য টাকা দিতে পারেন। টাকা এখন বড় সমস্যা না, বড় সমস্যা যোগ্য লোক পাওয়া। এই বাংলা একাডেমির একটা বাংলা ভাষার ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস রচনার কথা, তো সেটা তো মানে 2টা খণ্ড বেরিয়েছে, আরও 2টা খণ্ড বের হওয়ার কথা, কিন্তু সেগুলো আর এখন যেন করা হচ্ছে না, অনেকেই ভুলে গেছে। কিন্তু আমি মনে করি সেগুলো বাংলা একাডেমির করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলা মানে বাংলার ইতিহাস এই নামে বই করার কথা ছিল, 2 খণ্ড বের করেছিল, 2য় খণ্ড বেরিয়েছিল 1948। তারপরে কিছু টাকা ছিল, সেটা ব্যাংকে আছে, এখনও আছে, হয়তো কিছু যুক্ত হয়ে বেড়েছে। কিন্তু ইতিহাস তো ইতিহাস বিভাগ লিখতে পারলো না, লেখার চেষ্টাও করলো না। তো এই যে বাংলা ভাষার, বাংলা সাহিত্যের ইতিহাস এবং একটা আমাদের জাতীয় ইতিহাস, বাংলাদেশের একটা জাতীয় ইতিহাস, এই দিকটাও রচনা করা গুরুত্বপূর্ণ কাজ। মানে কিছু কাজ একটু বড় ধরনের গোটা জাতিকে স্পর্শ করবে, কিছু কাজ মানে ততটা না করলেও যারা শিক্ষিত এবং বিশেষ করে বুদ্ধিজীবী তাদের মধ্যে গুরুত্বপূর্ণ মানে স্থান পাবে এরকম। তো এই সব বিষয়ে যে মনসুর হোসেন সুন্দরভাবে মানে অনেকটা ঢাকা না রাখে স্পষ্টভাবে উল্লেখ করে বিষয়গুলো লিখেছেন, এটা আমরা সকলে এটি পড়ে আমাদের মত গঠন করা দরকার। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সুধীবৃন্দ, আমি আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, প্রতিষ্ঠাবার্ষিকী বক্তাকে একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ।